আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। চৌঠা ভাদ্র, মঙ্গলবার, 1347 বঙ্গাব্দ, 20 অগস্ট 1940 খ্রিস্টাব্দ। আজ বিকেলে ফকিরবাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসছেন। ফকির বন্দ্যোপাধ্যায় রাজশাহী ডিভিশনের ইন্সপেক্টর অফ স্কুলস। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসা। শ্রী শ্রী ঠাকুর তাকে আবদারের সুরে বলতে লাগলেন, দেখুন, আপনি এমন একটা অ্যারেঞ্জমেন্ট করে দেন যাতে আমাদের ছেলে মেয়েদের কোনো অসুবিধা না হয়, আর এমনিভাবে করবেন যাতে আপনার পরে অন্য কেউ তা উল্টাতে না পারে। ফকিরবাবু, তা চেষ্টা করলে এখানে একটা সেন্টার করা যায়। আর তপবনের ছেলেদের সম্বন্ধে অফিসের ইমপ্রেশন এই যে এখানকার ছেলেরা আগে অন্য স্কুলে পড়ে, সেটা গোপন করে, তাই খুব স্ক্রুটিনাইজ করে। সার্টিফিকেট নিয়ে আসলেই তো গন্ডগোল থাকে না। শ্রী শ্রী ঠাকুর, সার্টিফিকেট যদি আনেও তাহলে ডিউ টাইমের আগে পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করতে পারেন না? ফকিরবাবু, হ্যাঁ, তাও করা যেতে পারে যদি কিনা এখানকার শর্ট হ্যান্ড কোর্সের স্পেশাল মেথড সম্বন্ধে ইউনিভার্সিটিকে কনভিন্স করানো যায়। আমরা হয়তো এসে দেখলাম যে পড়ানো খুব ভালো হয়, তাতে চলবে না। সিস্টেমটাকে স্যাটিসফ্যাক্টরিলি এক্সপ্লেইন করতে হবে, অ্যান্ড দ্যাট মাস্ট বি কনভিন্সিং। শ্রী শ্রী ঠাকুর, আগে আমি যখন কেষ্টদা, গোপাল, পঞ্চানন্দা, বঙ্কিম ইত্যাদিকে নিয়ে আরম্ভ করেছিলাম তখন কিন্তু ওয়ান্ডারফুল এফেক্ট দেখেছি। কতজনেই তো 3 বছরে পাশ করেছে। আর এই যারা পাশ করেছে তাদের শেখাটাও থার্ড রেট অর্থের নয়। শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যা বলেছি বা করে দেখেছি তখন ওরা কিছু কিছু লিখে রাখতো, সবটা লেখা নেই। এখন দেখছি লেখা না থাকলে কিছুদিন পর জিনিসটা মাথায় থাকে না। তাই এবার আমি ঠিক করেছি এদের নিয়ে আর 2টো ব্রাহ্মণ এমএ জোগাড় করে নতুন করে আরম্ভ করব। প্রশ্নোত্তর ছলে শিক্ষা প্রসঙ্গে বলে একখানা বই হয়ে যাবে। সেটা কনভিন্সিং হবে কিনা জানি না, কারণ আমি তো বলবো আমার মতো করে, আমার ভাষায়, আমার এক্সপিরিয়েন্সগুলি আমি ঢেলে দিয়ে যাব। লেখাপড়া জানি না, মুখ্য মানুষ, তাই জানি না কি হবে। তবে আমি দেব আমার যা আছে, আপনাদের তা খুঁজে পেতে নিতে হবে। আপনাদের রকমের সঙ্গে মেলাতে গেলে পারবো না। এখন তো একটু কমেছে, আগে আমি বিএ পাস শুনলেই ভয় পেয়ে যেতাম। তবে আমি যা দিয়েছি সে কেষ্টদার উস্কানিতে। কেষ্টদা যখন বলতে লাগলো ইংরাজিতে দেন, ইংরাজিতে দেন, আমি তো মনে মনে হাসতাম। তারপর ফাজলামি করে বলা শুরু করলাম। ওরা বলল হয়, হয়তো হয়। রোগ চেপে গেল, যা মনে আসে বলতে লাগলাম। যেন মেঘগুলি উড়ে উড়ে যেত, আমি ধরে ধরে ছুঁড়ে ফেলতাম। হঠাৎ যদি একটা ওয়ার্ড ড্রপ করে যেত তখন জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না। তাই নিয়ে ওদের ঘন্টার পর ঘন্টা মাথা ঘামাতে হতো। তারপর কেষ্টদা আবার ছড়া চাইলো। আমি কি ছড়া বলতে পারি? ছোটবেলায় সবাই যেমন লেখে আমিও হয়তো কবিতা 2-1টা লিখেছি, কিন্তু ছড়া বলা কি সম্ভব? কেষ্টদার ঠেলায় বলতে আরম্ভ করলাম। বললাম, ওরা তো খুব বলে, দেখেন তো আপনি একটু আর শোনেন। এই যে এসব আমি বলতাম, করতাম, এর পেছনে আমার একটা রস ছিল। মার কাছে বাহাদুরি নেবার ইচ্ছা ছিল প্রবল। যা করতাম এই আশায় করতাম মা শুনে বলবেন বেশ হয়েছে। এই ছিল আমার সার্থকতা, আমার পুরস্কার। মা চলে গেছেন, এখন আর কোনো রস পাই না। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে ছড়ার খাতা নিয়ে আসতে বললেন। কেষ্টদা আসলেন, পড়া শুরু হলো। একের পর এক এমনি করে ঘণ্টাখানেক ধরে নানা বিষয়ে বহু ছড়া পড়া হলো। ফকিরবাবু তো অবাক। শ্রী শ্রী ঠাকুর, এ কি ছাপানোর মতো হয়েছে? ফকিরবাবু, বলেন কি, এ তো ছড়া নয়, এ যে উন্নত ধরনের কাব্য, কতগুলি জিনিস, খুব সুন্দর হয়েছে। ছড়া পড়ার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমাদের এখানে এডুকেশনটা নিতান্ত ডোমেস্টিক রকমের হয়। বিএ এমএ পাশ করেও এখানকার ছেলেমেয়েরা বুঝতে পারে না যে তারা এডুকেটেড হয়েছে। তারা চলবে ফিরবে, কথা কইবে নাংলা রকমে, আপনাকে 1 গ্লাস জল দেবে তাও সেইভাবে। একবার কলকাতা থেকে একটি ম্যাট্রিকুলেট মেয়ে আশ্রমে এসে দেখে যে বিএসসি পাস একটি মেয়ে অজপাড়াগার মেয়েদের মতো মাজায় কাপড় বেঁধে কালিঝুলি মেখে হাঁড়ি মাজছে। তাকে দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারল না যে সে অতখানি এডুকেটেড। ফকিরবাবু অত্যন্ত উৎসাহ উদ্দীপ্ত হয়ে উঠলেন। গল্পে গল্পে আরো কিছু সময় কাটলো। তারপর ফকিরবাবু শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে গাত্রোত্থান করলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে আবার আসতে বললেন। 5ই ভাদ্র, বুধবার, 1347 বঙ্গাব্দ,
21শে অগস্ট 1940 খ্রিস্টাব্দ। দুপুরবেলায় ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে তাসুতে বসে আছেন। কেষ্টদার সঙ্গে নানা গল্প করছেন। শ্রী শ্রী ঠাকুর, কতগুলি কথা মনে হয়, তাকে যেন নিছক কল্পনা বলতে পারি না, স্মৃতি বলেই মনে হয়। তা না হলে প্রত্যেক বাড়ি একই রূপ নিয়ে হাজির হবে কেন? ফ্যাক্ট না হলে এমন হয় না। বেশ যেন মনে পড়ে একটা পাহাড়ের দেশ, তার মধ্যে বিরাট একখানা পাথর, কত লতা ফুল তার গা বেয়ে উঠছে। পাশে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নদী বয়ে যাচ্ছে। নদীটা প্রসারের তুলনায় খুব গভীর। আরো মনে হয় বিরাট মাঠ, হরাইজনের ওপারে, দূরে, অতি দূরে, কুষ্টিয়ার কলের চাইতেও দূরে সোনা দিয়ে মোড়ানো বিরাট মন্দিরের চূড়া। আমি যেন এসব জায়গায় কখন ছিলাম। একটু পরে প্যারিদা একটা ছড়া এনে দিলেন। ছড়াটার মর্ম হলো এই যে, কর্মফল খণ্ডন হচ্ছে কিনা এটা বুঝতে গেলে দেখতে হবে সৎ কর্মে আমরা বাস্তবভাবে ব্যাপৃত হয়ে উঠেছি কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালো কাজ করতে আরম্ভ করলেই যে তখন তখন সব ভালো ফল পাওয়া যাবে সে কোনো কথা নয়। আগের খারাপ কাজের ফল দেখা দেবেই, কাজের এফেক্ট আছেই, তা রুদ্ধ হবে না। কিন্তু সেটা মানুষ এমনভাবে ম্যানিপুলেট করতে পারে, ইউটিলাইজ করতে পারে যে মঙ্গল ছাড়া অমঙ্গল প্রসব করবেই না। খারাপটা আসবে, কিন্তু তা খারাপ করতে পারবে না। যেমন নরেন্দা, তার হাত পা পুড়ে গেল, সেই অবস্থাতেই এমনতর পোজ নিয়ে দাঁড়ালো যে এনভায়রনমেন্ট পর্যন্ত মুগ্ধ হয়ে গেল। নিজে অত পুড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলকে ধরে ধরে নিতে লাগলো, আর ওরই মধ্যে যাজন শুরু করে দিল। এমন আবহাওয়া সৃষ্টি করে ফেললো যে যাদের কম পুড়েছিল নরেন্দার ভাব দেখে নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেল। ভাবলো যেন কিছু হয়নি। অত বড় একটা অ্যাক্সিডেন্টের ভেতর দিয়ে এনভায়রনমেন্টকে কেমন উইন করে ফেললো। এমনি হয়। রাজশাহী থেকে একটি ভাই এসছেন, তিনি বেকার অবস্থায় আছেন বলে জানালেন। শ্রী শ্রী ঠাকুর, 1 মাস নিজে উপায় করে ইষ্টভৃতি কর, তখন পথ ঠিক পাবি। সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর ফিলান্থ্রফি অফিসে বসে নফরদার সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি। সেই বৃত্তি বসে তদনুরূপ চালনায় মানুষ চলে, তারপর আসে অসুখ। ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে, যতভাবে যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ওষুধই খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। শুধু রোগটা আটকে রাখতে পারে এই মাত্র। যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ দিলেই আবার যা তা, চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায়। ওষুধ বিশেষ খাওয়ার দরকার করে না, তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না। ওষুধ বডিকে ফিট করতে সাহায্য করে। চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে, অনেকের খাওয়া দাওয়া সম্বন্ধে এতই রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনির ঝোল খেতে দেওয়া যায়, সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তির সঙ্গে বলবে, থানকুনি থানকুনি থানকুনি, আর কিছু চোখে দেখে না, যত সব ছোট লোকেদের কাণ্ড কারখানা। আমি বাবাকে আগেই বলেছিলাম, তা না, বাবার ছোট লোকের ঘর থেকে মেয়ে না আনলেই নয়, আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দ মতোই এই বিয়ে হয়েছে। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল, মাজাই কেটে গেল। লোভের বশে মানুষ কি করে আর না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যে তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনির ঝোলই খাচ্ছে, তার মধ্যে একটু আবার লঙ্কা রোজ টিপে নিচ্ছে। ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে 2 চামচ ঘি ঢেলে নিচ্ছে। বলে ও না হলে কি আর হয়, পারা যায়? এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে। মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন বেহুশ ও ব্লাইন্ড। আর এমনিভাবে চলে কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, সব দেখেছি, সব করেছি, ও কিছুতেই কিছু হয় না, কোনোটায় কোনো ফল নেই, সব বাজে কথা। এই জন্যই ভগবানের আরেক নাম বিধি। বিধিকে না মেনে কারো পারার জো নেই। মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না, তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ করেছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো, খেলে, একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেলে কত কাঁঠাল খাওয়ার পথ খোলা থাকতো। তাই বুঝে সুঝে চলার দরকার। ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমনভাবে চলে ফিরে খেয়ে আচরণ করে তুমি ভালো থাকো।
আর তেমনিভাবেই চলতে হয়। পাবনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসছেন। তিনি জিজ্ঞাসা করলেন, শরীর সুস্থ থাকলে বেশি খেলেও তো অনেকের ক্ষতি করে না, বেশ সহ্য হয়। শ্রী শ্রী ঠাকুর, যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো তার চাপ আমাদের স্টোমাক, নার্ভস, হার্ট ইত্যাদিকে বইতে হবে। কিন্তু আপনি আমি তো স্পার্ম ও ওভার প্রোডাক্ট, একটা লিমিটেড এনার্জি নিয়ে জন্মেছি, আর তাই নিয়েই চলছি। এই লাইফ পোটেন্সিকেই বলে আয়ু। এই আয়ু যদি অযথা অপব্যয় করি, এ তো ফুরবেই, শরীর দুর্বল হবেই। তা হয়তো বহু পরে টের পাওয়া যায়। 50 বছর বয়সে শরীরের ওপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না। 60 বছর বয়সে আপনি হয়তো দেখবেন 80 বছরে আপনার শরীর যতখানি অপটু ও জীর্ণ হতো তাই হয়ে গেছে। অনিয়মের এফেক্ট তো আছে। রাত দুপুরে আন্দাজ 2-2:30টার সময় কারু মা এসে প্রফুল্লকে ডাকলেন। শ্রী শ্রী ঠাকুর ডাকছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতেই বললেন, ওই ছড়াটা কি রে? ভালোবাসার আছে একটি ছোট্ট সবুজ লক্ষণা। তখন ছড়ার খাতা খুঁজে বের করে নিয়ে সেটা কেষ্টদার হাতে দেওয়া হলো। কেষ্টদা সেটা পড়লেন। পড়া হলে পরে শ্রী শ্রী ঠাকুর কালিদাসী মাকে ডেকে বললেন, শুনলি কালিদাসী, ছড়াটার অর্থই যে প্রিয়কে দেখার হাজার মানুষই থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না নিলে, উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়র সব ব্যাপারে ব্যাপৃত না থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। প্রিয়র ব্যাপারে তোর সেবাহস্ত সর্বদা ও সর্বত্র সক্রিয় থাকবে। শ্রী শ্রী ঠাকুর নিজে নিজেই বলছেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়। এত মানুষের মধ্যে একটা ছোট্ট ছেলে ক্যাক করে উঠলেও আমি যেন কেমন হয়ে পড়ি। আজ রাত 11টা 11:30টার সময় টের পাওয়া গেল যে শ্রী শ্রী ঠাকুরের সুপুরির কৌটায় কে নাকি বিষ রেখে গেছে। সুপুরি খেয়ে শ্রী শ্রী ঠাকুরের শরীর যার পর নাই অসুস্থ হয়ে পড়েছে। এইরকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেছে, অথচ শ্রী শ্রী ঠাকুর কেমন নিরুদ্বিগ্ন মনে সহজভাবে গল্প করছেন।